খাবার দেয় নাই ভাই, কাস্টমারের জুঠা খাবার খাইছি ভাই, জুঠা খাবার। মানে কাস্টমার রাইখে গেছে, কাস্টমার রাইখা গেছে খিদার যন্ত্রণায়, তারপর ওই খাবার খাইছি। পরের দিন সেহেরি পানি খায় রোজা রাখছি, আল্লাহ সাক্ষী, আল্লাহ জানে, পানি খায় রোজা রাখছি। আর ইফতারির সময় কাস্টমারের জুঠা খাবার খাইছি, বাস ওই খাবারই, ওই খাবার খায় আলহামদুলিল্লাহ কইছি যে না একটা কিছু হয় নাকি দেখি। তো আবার থেকে আবার দাম্মাম আসলাম, 3 দিন লাগছে আমার, 3 দিন রাস্তাঘাটে চলতে চলতে 3 দিন। তো ওই ড্রাইভার আমারে আবার ব্যাক করে নিয়ে গেছে তার গাড়ি দিয়া জেদ্দা, জেদ্দা থেকে ওই ড্রাইভারের গাড়িতে উঠছি, ওই ড্রাইভার আমারে জেদ্দা নিয়ে গেছে আবার। তো একটা পর্যায়ে আমি মানে খুব দুর্বল হয়ে গেছি, না খায়া তো আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো এমন একটা অবস্থা। হ্যাঁ, আজিজিয়া, দাম্মামের আজিজিয়ার থেকে ওই যে বললাম প্রথমে একটা মিস্টেক হয়েছে আয়সাপাড়া, ওই যে পরে আমার কষ্ট শুরু হয়েছে। পরে রিয়াদ ভাতায় কিছুদিন ছিলাম, রিয়াদের থেকে পাঠাইলো জেদ্দা, জেদ্দা গুলাইল যাওয়ার সময় আবার ওই মক্কা মদিনা সব কিছু পাস করে আমি জেদ্দা গেছি। দৌড়াদৌড়ি ছিলাম জেদ্দা গুলাইল যখন ওই যে প্রতারণা হইলাম, সাপ্লাই কোম্পানিতে ধরা দিল, ওইখান থেকে বলদে আসছি, জেদ্দা বলদ থেকে তাবুক কাদিসিয়া ছিলাম, কাদিসিয়া টানায় যে 1.5 মাস কাজ করলাম। তো কাদিসিয়া থেকে পাঠাইলো আবার জেদ্দা থেকে আভা। তো আভা হইলো ইয়ামিনের বর্ডারের কাছে, ইয়ামিন, হ্যাঁ। তো ওইখান থেকে ড্রাইভার আমারে জিজান নিয়ে গেছে, জিজান, ওনার 2টা প্যাসেঞ্জার ছিল, ওই প্যাসেঞ্জার জিজান নামায় দিয়ে আমারে নিয়ে জেদ্দা ব্যাক করছে। তো জিজান, আভা, মক্কা মদিনা, তায়েফ, দাম্মাম, রিয়াদ, আল্লাহর রহমতে 6-7টা জায়গা আমার, 6-7টা ডিস্ট্রিক্ট, সৌদি আরবের 6-7টা ডিস্ট্রিক্ট আমি 3 মাসে আমার কমপ্লিট ডান। তুমি আমার এই জায়গায় চলে আসো, দাম্মাম আসো। মানে আমি ছিলাম আভা, দাম্মাম হইলো আরেক প্রান্ত, সৌদির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি খালি ঘুরছি ভাই। সৌদি আরব আসছি 3 মাস হয়েছে, 3 মাস হয়েছে, 3 মাস আমার কাছে 3 বছরের সমান এক্সপিরিয়েন্স, 3 বছরের সমান এক্সপিরিয়েন্স। কারণ হইতেছে কষ্টের না সুখের ভাই, কষ্টের সুখের, আসলে কষ্টে থাইকেও এই জায়গায় আইসা মানুষের সুখের কই তুইব, কারণ এগুলা বাসায় জানতে দেওয়া যায় না, বাসার লোক শুনলে বিশাল সমস্যা। তাহলে গল্পটা আমাদের বলেন। গল্পের কি ভাই, বাস্তবতা, গল্পের কিছু নাই আসলে। কাজ 2টা কাজ করছি, রেস্টুরেন্টের 2 জায়গায় কাজ করছি। তো 2 জায়গার ভিতরে তো কামাল মামা প্রথমে এই রিয়াদ পাঠাইছে তার এক বিশ্বস্ত লোকের কাছে। তো ওই লোকটা দালাল, নাম হইলো রাজীব, রিয়াদের ভাতা থাকে। তো বিশ্বাস কইরা কামাল মামা ওইখানে পাঠাইছে, টাকা দিয়া পাঠাইছিল। তো ওই লোক প্রথমত 2 দিন রুমে রাখছে, রুমে রাইখা কাজ দেয় না। তারপর একটা পর্যায়ে রিয়াদ থেকে পাঠাইলো আমারে জেদ্দা পাঠাইছে ভাই, জেদ্দা গুলাইল। তো অনেক দূরের রাস্তা, আপনি তো জানেনই, অনেক দূরের রাস্তা জার্নি করছি। জার্নি করার পরে শরীর টায়ার্ড হয়ে গেছে, যাওয়ার পরে ওইখান থেকে ওই লোকে রাজীব আরেক দালালের কাছে পাঠায় দিছে গুলাইল। তো এইটা আবার কামাল মামা জানে না, কামাল মামা ভাবছে যে এই যে আমি তো পাঠাইছি, সে মনে হয় ডিরেক্ট কাজে পাঠায় দিছে, ঠিক আছে। তো ওই পাঠাইছে, আচ্ছা যাক। ওই লোকের ওই জায়গায় ছিলাম আবার 2 দিন। ওই লোকের নাম হইলো বোরহান, জেদ্দা। তো ওইটা হইলো আরেক পিস কইলেই পারি, আরেক দালাল। তো এই অবস্থা। তো ওই লোক পাঠাইলো আমারে একটা সাপ্লাই কোম্পানিতে, আপনার হইতাছে এয়ারপোর্ট ক্লিনার, ঠিক আছে। তো প্রথমে ভাবছিলাম এয়ারপোর্ট ক্লিনার, তো এই যাই, কষ্ট তো ভাই করতে হইব, এয়ারপোর্ট ক্লিনার। তো 2 দিন হয়েছে গেছি, যাওয়ার পরে ওই জায়গায় যায় দেখি যে পুরান এয়ারপোর্ট আছে না, পুরান এয়ারপোর্ট ভাঙতাছে, ভাঙচুর করতেছে। তো অনেক ভারী কাজ, যেটা আমার মতন আপনার মতন লোক দ্বারা অসম্ভব। যেগুলা বড় বড় ওয়াল, আপনার বিল্ডিং, সিমেন্ট, এগুলা টানাটানির বিষয়। তো যে জায়গায় ক্লিনারের কাজ হলো হুইপার মারা,
আপনার সাবুন পানি দিয়া ফ্লোর ক্লিন এগুলা না, আসলে এটা ভিন্ন ভিন্ন টাইপের কাজটা হইতাছে আপনার বড় বড় রড সিমেন্ট টানাটানি, মানে একটা জীবনের ঝুঁকি যেটারে বলে, আচ্ছা ওইটাও করা যেত। কাজ কাজ তো আসলে সমস্যা না, কাজ করতে আসছি ভাই, করা যেত, কিন্তু ওইটা কাফেলার কাজ না, ওইখানে আকামা হয় না, এটা সাপ্লাই কোম্পানি, জাস্ট কন্টাক্ট ভাই, কন্টাক্ট। তার কন্টাক্ট শেষ, আপনার কন্টাক্ট শেষ, আমিও শেষ। আচ্ছা আচ্ছা। তো এই কাজে তো আমার লাভ নেই। তো আমি ইমিডিয়েটলি কামাল মামারে ফোন দিলাম, মামা এমন এমন অবস্থা। তো কামাল মামা কয় এই অবস্থা মামা দাঁড়াও, ওই যে রিয়াদ ভাতা যে ওই লোক, যে লোকের টাকা দিয়া পাঠাইছে রাজীব, ওনারে ফোন দিল, কি ব্যাপার রাজীব ভাই, আমার বাইকনারে দিলাম, আপনি কই পাঠাইলেন, এত দূর পাঠায় এই কাজে দেন। তো রাজীব কয় কামাল ভাই আমি দেখতাছি বিষয়টা। তো এই বিষয়টা হইতাছে রাজীব ওইখান থেকে আবার আমারে বাইর কইরা পাঠাইছে তাবুক। জেদ্দা থেকে তাবুক গেছি মিনিমাম আপনার 12-14 ঘন্টা জার্নি কইরা, অনেক কষ্ট হইছে ভাই, 12-14 ঘন্টা জার্নি করছি, ঠিক আছে, নতুন অবস্থায়, পকেটে টাকা পয়সা নাই, না খায় না লয়ে রাস্তাঘাটে জার্নি জুর্নি কইরা। আচ্ছা যাক, ওইটি বিষয় না, কিছু পাইতইলে ভাই কিছু দিতে হয়। আচ্ছা, তো নিজেরে নিজে কনফিডেন্স দিলাম যে না ঠিক আছে, ভালো কিছু হইব, একটু কষ্ট করি। হ্যাঁ। তাবুক রেস্টুরেন্টে গেলাম। তো রেস্টুরেন্টে কাজ, প্রথমত আমার রেস্টুরেন্টের কাজের কথাই বলা হয়েছিল, পাঠাইছে আমার ক্লিনারে। আচ্ছা যাক, তো মানে এদের প্রতারণার লেভেলটা দেখেন, শেষ নাই। লেভেলটা দেখেন খালি। আপনার পাঠাইলো তাবুক, তো তাবুক যায় পৌঁছাইলাম, দেখি যে না, একটা রেস্টুরেন্টে আসছি। আচ্ছা ঠিক আছে, মামারে ফোন দিলাম, কামাল মামারে ফোন দিয়ে গেলাম, মামা আমি রেস্টুরেন্টে কাজ বুঝা পাইছি। কামাল মামা কইছে যাক আলহামদুলিল্লাহ, মন দিয়া কাজ করতে থাকো, তোমার সাথে আমার কন্টাক্ট হইছে, যেই যারে দিয়া পাঠাইছি রাজীবে আমারে বলছে যে 2 মাসের ভিতর কাফেল হবে। তো ওই রাজীব আমারে তাবুক যে রেস্টুরেন্টে যার কাছে পাঠাইছে, ওই লোকটার সাথে আমি অনেক ফ্রি ছিলাম। তো একটা পর্যায়ে ওই লোকই আমারে বলছে ভাই এখানে কাফেলা হয় না, এখানে জাস্ট অনেক বড় রেস্টুরেন্ট, কাজের চাপ বাড়লে লোক আনে, লোকের ভালো লাগে না চলে যায়, আবার ফোন দেয় লোক পাঠায়। ওই যার কাছে পাঠাইছে ওই ছেলেটা আমার এত ফ্রি হইছে আমার সাথে, যে মেসেজ, পার্সোনাল মেসেজ গুলা পর্যন্ত আমারে দেখাইছে, মানে ওই যে ছেলেটা কি হ্যাঁ এখানে নির্ধারিত কাজ করে? হ্যাঁ ওইখানে কাজ করে, ওরেও ওই ভাতা থেকে পাঠানো হয়েছিল রিয়াদ। আচ্ছা, ঠিক আছে, তো ওই কাফেলা হইছে। হ্যাঁ ওই কাফেলা হয় নাই, ও তো 2 মাস হইছে কাজ করছে, ওর তো কাফেলা হয় নাই। অ্যাটলিস্ট যারা পুরানো লোক 7-8 মাস, কাফেলা যেখানে হয় 3 মাস অন্তত সময় নেয়, 3 মাসের বেশি লাগার কথা না। তো 7-8 মাস হইছে, পুরানো লোকেরই কাফেলা হয় নাই। তো আমার নতুন লোক আমি, তো পুরানো লোক এত ভালো কাজ করে, ওদের কাজ দেখা কাফেলা হওয়ার কথা, ওদেরই হয় নাই, আমার হবে কিভাবে? যাক আমি কামাল মামারে জানাইছি যে কামাল মামা এই অবস্থা। এটা কতদিন পরে জানাইছেন ওখানে যাওয়া? আমি ইনস্ট্যান্ট জানাইছি, ইনস্ট্যান্ট, যে মামা এই সবাই বলে কাফেলা হয় না। তো কামাল মামা বলছে মামা তুমি মিনিমাম 2 মাস কাজ করো, কি অবস্থা হয়, কারণ আমারে বইলা পাঠাইছে তোমারে 2 মাসের ভিতর কাফেলা হবে। আচ্ছা ঠিক আছে, 2 মাসে কাফেলা হবে। আমি ভাই কাজের প্রতি অনেক হার্ড ওয়ার্কিং, আমি করি, ঠিক আছে। আমি বললাম যে না, 2 মাস করতে থাকি, কাজটা ভালো লাগতে হইব, কাজ করতে হইব, এমন আমার নিজে বিশ্বাস করছি, যেটা পসিবল না ওই জায়গায়, যে না এমনও হইতে পারে আমার কাজ যদি মদিরের ভালো লাগে, এমনও আছে বাই চান্স কাফেলা করতে পারে। সৌদি আরব আসলে আমার মতে সঠিক একটা লোক ধরে আসতে হবে, ঠিক আছে, সঠিক একটা লোক ধরে আসতে হবে, যে আসলে ঠিক আছে কি না, যাচাই বাছাই কইরা ঠিকভাবে তদন্ত কইরা আসতে হবে। এমন মনে করেন আমি যার মাধ্যমে আসছি, লোক সলিড, লোকটা সলিড, তার নাম কামাল, মিরপুর, আমার বাড়ির পিছের লাইনে থাকে, লোক সলিড, ঠিক আছে। সেও অনেক পেরেশানি নিছে আমার জন্য, এলাকার মানুষ। তো সৌদি যখন আসছি আল্লাহর রহমতে উমরা করাইছে আলহামদুলিল্লাহ। সে আবার হ্যাঁ উমরা আইসাই উমরা করছি, সে যারে আনে উমরা করায়। তো উমরা করছি আল্লাহর রহমতে, সব ঠিক আছে। তো এই পর্যন্ত তো আমি অনেক হার্ড ওয়ার্কিং করলাম ভাই, অনেক কষ্ট করছি, অনেক কাজ করছি।
প্রথমে মাতবাকে দিছে, রেস্টুরেন্টের মাতবাক সাইড, ওইখান থেকে মুদিরের ভাল লাগছে, ওইখান থেকে সামনে তাওলাই দিছে, টেবিল যেগুলা বলে কাস্টমারের টেবিল, খাবার খাবে এই টেবিল টেবিল। আচ্ছা, তাওলা থেকে উপরে দিছে, উপরে ছিল সীসা। তো সীসায় আপনার ভালো লোক ছাড়া সীসায় কাউরে দেয় না, তো আমারে দিছে, আমার কাজ ভালো লাগছে। তো সীসায় যখন দিছে ভাবলাম যে না, সীসায় দিছে, এমনও আছে কাজ ভালো লাগছে, কাফেলা করতে পারে। ভাই সর্বোচ্চ রোজার মাসটা করছি, 1 মাস করছি। হুট কইরা হঠাৎ আমারে সারাদিন পরে আমার সাথে আরেকটা ছেলে আসছে, ওই ছেলেরে না কইরা দিছে। মানে হচ্ছে বাঙালি নফর জিয়াদা, কাস্টমার মাফি, কাস্টমার নাই, লোক বেশি, শ্রমিক বেশি, কাস্টমার নাই, তো বাস খালাস, ইনতা খালাস, বাদেন ফুলুস, টাকা পয়সা নিয়ে যাবা, তোমার আর কি সম্ভব হইতেছে না রাখা। আমার সাথে আরেকটা ছেলের একসাথে রাখছে, আরবিতে এইভাবে বলছে। হ্যাঁ। তো আমি ভাবলাম যে আমার কি কোনো সমস্যা আছে কিনা, আমি মুদিরে বললাম, মুদির আনা মুশকিলা আনা মালিশ, মানে আমার যদি কোনো সমস্যা থাকে আমার ভুল হইছে, আমার মাফ করে আমার মানে আমি সরি, আমাকে মাফ কইরা দেন। এখন মুদির বলে মাফি মালিশ, মাফি মালিশ মানে সরি বইলো না, ইনতা নফর মিয়া মিয়া, ইনতা সগুল কইস, তোমরা কাজ ভালো করো, কিন্তু এখানে কাস্টমার নাই, কাস্টমার মাফি, ইনতা সগুল হিনা বাদেন মাফি ফুলুস, মানে তুমি এখানে কাজ করবা কিন্তু টাকা পাবা না, কারণ কাস্টমার নাই। আর লোক, পুরান লোক যেগুলা আছে ওইগুলা দিয়া হয়ে যাবে, নতুন লোক আস্তে আস্তে ছাড়াই করতেছে। ভাই আমার পরের দিন ঠিক আমারে যে লোকের কাছে পাঠানো হয়েছে, ওই লোকের সাথে আরো 2 জন না কইরা দিছে। ইনস্ট্যান্ট কামাল মামার আমি ফোন দিলাম, মামা এমন এমন, যে হুট কইরা না কইরা দিল, যে জায়গায় উনি বলছে 2 মাসের ভিতর কাফেলা হবে, উনি না কইরা দিল হঠাৎ কইরা, বুঝলাম না। তো কামাল মামা ভাবছে আমার কি কোনো সমস্যা না কি। তো আমার সাথে যেই, হ্যাঁ, আমার সাথে যে লোকগুলা বের করছে ওদের কাছে ফোনটা দাও, আমি একটু কথা বলি, বিশ্বাস করার ব্যাপার। তো কামাল মামা ফোন কথা বলাই দিলাম ফোনে। তো ওই লোকগুলা বলল যে আসলে না ভাই, কাস্টমার নাই, রেস্টুরেন্ট চলতেছে না, বসায় বসায় তো কফিল বেতন দিবে না, তো বাস না কইরা দিছে। তো যারা পুরান কাজ করতেছে, ইনস্ট্যান্ট বের করে নাই, ওদের সাথেও কথা বলাই দিছি, তো ওরাও বলছে যে না আসলে কাস্টমার নাই, বের করে। তো এই অবস্থা। তো কামাল মামা রাজীবরে ফোন দিছে, রাজীবরে ফোন দিয়া বললো যে ভাই আমার ভাইগনারে পাঠাইলাম, আপনি কইছেন 2 মাসের ভিতর কাফেলা হবে, তো কি এইটা কি ভাই, না কইরা দিল, 2 মাসের ভিতর বাইর কইরা দিল, তো বিষয়টা কেমন হয়ে গেল না। তো রাজীব বলল কামাল ভাই আমি দেখতাছি। তো রাজীব আমার এমন ভাবে টর্চার করতেছে, মানে আমার কোনো সমস্যা, তুমি কি কারোর সাথে ঝগড়া করছো, মিসবিহেভ করছো কিনা, কারোর সাথে কি ঝামেলা পাকাইছো না কিনা। তো আমি বললাম যে আপনাকে আমি ডাইরেক্ট মুদিরের নাম্বার দিয়ে দিতেছি, আপনি মুদিরের সাথে কথা বলেন। মুদিরের নাম্বার নিছে, কথা বলছে কিনা সেটা উনি জানে। তো যা কেমন এমন, তো যে ছেলের কাছে পাঠাইছে ওই ছেলের সাথে কথা বলছে রাজীব, যে কি সমস্যা, জনির কি কোনো ঝামেলা করছে কিনা। তো ওই ছেলে, যেটা সত্যি, ছেলেটা ভালো ছিল, যে সত্য সেটা বলছে, যে দেখেন এখানে কাফেলা হয় না, এখানে কাস্টমার না করলে কাস্টমার না থাকলে তো তৎক্ষণাৎ যারে তারে বের করে দিব, কাস্টমার আসবে আবার লোক আসবে। আর বাঙালি ভাই এরকমই ভাই, বাঙালি না যায় না আসি না, বাঙালি কাজ চায়, বাঙালি চলে যায়, বাঙালি এটা যাচাই করে না যে এই জায়গায় কি আমি থাকতে পারবো কি না। হ্যাঁ, যদি ইয়ামিনী মাসরিরা হয়, মাসরিরা মনে করেন যে মাসরিদের জন্য সব সুযোগ সুবিধা, আলাতুল সব সময় সুযোগ সুবিধা এভরিথিং আছে, বাট বাঙালিদের জন্য এই জায়গায় কোনো ছাড় নাই। তো আচ্ছা, এমন অবস্থা। পরে রাজীব বলতাছে আচ্ছা এই আমি দেখতাছি, কামাল ভাই আপনি টেনশন করেন, আমি দেখতাছি। আচ্ছা, কি দেখতাছেন আপনি? এই সে করলো কি, আভা পাঠাইছে আমার। আচ্ছা, আপনি ওইখানে কতদিন কাজ করছিলেন? আমি কাজ করছি মিনিমাম রোজার মাসটা করছি, আরো 20 দিন কাজ করা হয়েছে। হ্যাঁ, স্যালারি দিছে, খাবার পাই নাই ভাই, খাবার দেওয়া হয় নাই। না, খাবারের কষ্ট হয়,
খাবারের কষ্ট, রোজার একটা মাস, এত বড় হাইফাই রেস্টুরেন্ট, আপনার ওইখানে খাবার দেয় নাই ভাই, কাস্টমারের জুঠা খাবার খাইছি ভাই, জুঠা খাবার। মানে কাস্টমার রাইখে গেছে, কাস্টমার রাইখা গেছে খিদার যন্ত্রণায়, তারপর ওই খাবার খাইছি। পরের দিন সেহেরি পানি খায় রোজা রাখছি, আল্লাহ সাক্ষী, আল্লাহ জানে, পানি খায় রোজা রাখছি। আর ইফতারির সময় কাস্টমারের জুঠা খাবার খাইছি, বাস ওই খাবারই, ওই খাবার খায় আলহামদুলিল্লাহ কইছি যে না একটা কিছু হয় নাকি দেখি যে আল্লাহ আমার কোন পর্যন্ত নেয়, কোন পর্যন্ত নেয়। আচ্ছা ঠিক আছে, এমন এমন অবস্থা হইলো। তো কষ্ট করছি, এগুলা কামাল মামারে জানাই নাই, এত কিছু করার না পরেও এগুলা আমার যে আনছে বিদেশ ওনাকে আমি জানাই নাই যে আর ভিসায় আসছি। কারণ ওনারে যদি আমি বলি যে মামা খাবারের কষ্ট হইতাছে এই সেই, সেম কথা উনি বলবে যে মামা কষ্ট করতে হবে। এটা আপনি বুঝতে পারছেন? অবশ্যই বুঝতে পারবো না কে ভাই, যে উনি একই কথা বলবে, কষ্ট করতে হবে। আর খাবার দাবারের বিষয়টা আমি আমার বাবা মারও কোনো সময় জানাই না। বাবা মার কইছেন আমি ভালো কোনো সময় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি খাইছি, আমি পেট বইরা খাইছি, আছি ঠিক আছে এর মধ্যে আলহামদুলিল্লাহ। বেতনের কথা কিছু বলেন? বেতন আমার বাবা মা, আমার বেতন নিয়ে টেনশন নাই। আমার বাবা মা একটা জিনিস চায় যে আমি ভালো থাকি, ভালো থাকি। কিন্তু আমার টেনশন বাবা মা তো বলবেই। হ্যাঁ, তো আমি যে 5 লাখ টাকা খরচ করে আসছি, আমার টেনশন আমি যতক্ষণ পর্যন্ত ওই টাকাটা না দিব ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই মাথায়। তো এখন আমি খাই না খাই আমার ওই টাকা আমার দিতে হবে। হ্যাঁ, আচ্ছা এগুলা বাদ। আচ্ছা। আবার তো গেলেন? তো আবার কাহিনী বলি। আচ্ছা। তো আবা পাঠাইছে আমারে, তো আমি কামাল মামারে বললাম যে মামা এই লোক দুই জায়গায় পর পর এমন করলো, তো কি গ্যারান্টি আছে যে এখন যে এত দূরের জার্নি করবো আভা ওই জায়গায় যে একটা কাজ আমি ঠিক মতন বুঝা পামু কাফেলার, কি গ্যারান্টি আছে? তো কামাল মামা বলছে যে দেখো মামা এখন বিশ্বাস করতে হবে, কিছু করার নাই, কিছু পাইতে হইলে কিছু মানুষের বিশ্বাস করতে হয়, বিশেষ করে ঠকা ভালো। হ্যাঁ। তো কামাল মামা ঠিক মতন তদন্ত করছে যে না আপনি আমার বাইকনাডারে যে আভা পাঠাইতেছেন অ্যাকচুয়ালি ওই জায়গায় কি সব ঠিক আছে ভাই, কাজ বুঝা পাবে, কাফেলা হবে। অলরেডি 3 জায়গায় আপনি কিন্তু বুঝেন অলরেডি 2 জায়গায় এরকম কিন্তু দৌড়াদৌড়ি করাইছেন, ঠিক আছে? তো রাজীব বলছে হ্যাঁ 100% কোনো চিন্তাই করেন না, কাফেলা মাস্ট বি গ্যারান্টি 1.5 মাসের 2 মাসের ভিতর কাফেলা হবে। ওরে শুধু বললেন যে ঠিক মতন কাজ করতে। আরে ভাই কাজ আমরা করি, আপনি কি আইসা দেখেন আমরা কাজে আলসামি করি নাকি? আমার যে বেতন দিছে, বসায় বসায় বেতন দিছে, কাজের তো কোনো অভিযোগ যায় না। হ্যাঁ ইম্পসিবল, কাজে কোনো অভিযোগ নাই। বাঙালিরা কাজ করে সৌদি আরব, কিছু লোক আছে, কিছু বাঙালি আছে যাদের জন্য নাম খারাপ হয়, ওদের কাজ দেয় আইসা পরে এই সেই। আচ্ছা এটি বাদ দেই ভাই। আবার আমি কামাল মামারে বললাম যে না আপনি একটু শিওর হন যে ওই জায়গায় সবকিছু ঠিকঠাক ভাবে বুঝা পামু কিনা। তো কামাল মামা কইছে যে যাও তুমি, তোমার সবকিছু আমি বুঝতাছি, যদি কাফেলা না হয় এটা আমি বুঝতাছি। তো এই অবস্থা আবার গেলাম। তো আমার হাতে স্যালারি ছিল 1000 টাকা, 1000 রিয়াল ছিল। তো প্রথমে তাবুক থেকে রওনা দিলাম, তাবুক থেকে আভা গেছি, অনেক কষ্ট হয়েছে। তাবুকের প্রথমে গেছি আমি মদিনা থেকে আরেক ড্রাইভার উঠাই দিছে, ওইখান থেকে গেলাম জেদ্দা থেকে গেলাম আভা। 500 টাকা ওইখানে নাই, ওই স্যালারি থেকে 500 নাই, প্রথম স্যালারি তবু 500 শেষ। তো যাওয়ার সময় রাস্তায় খাই নাই ভাই, খুব ক্ষুধা লাগছিল, খাই নাই, যে না টাকা খরচ করা যাবে না। তো আবার যায়া দেখি ওই রাজীব যে উনি আমারে লোকেশন তো দিছে ঠিকই, কিন্তু যে আমারে রিসিভ করবে কাজের জন্য তার নাম্বার আর দেয় নাই। তো যেদিন রওনা দিব আমি ওই দিনকা তার কাছ থেকে নাম্বার চাইছি যে রিসিভ করবে তার নাম্বার আমার ইমোতে সেন্ড করেন, আগে থেকে পাঠায় দেন। তো উনি বলছে যাইতে যাইতে তোমার লাগবে 17 ঘন্টা, তো তুমি আগে যাও নাম্বার পাইবা। তো ভাই বিশ্বাস করে গেলাম। ঠিক আমি আভা নামছি, অনেক কষ্ট হয়েছে, অনেক দূর জার্নি করছি, আভা নামছি। আভা নামার পরে তো ওই ড্রাইভার দাঁড়ায় ছিল, ঠিক 1 ঘন্টা আমি দাঁড়ায় ছিলাম ভাই ওই ড্রাইভারকে সহ, ড্রাইভারও আমার ছাড়ে না,
রাস্তার মধ্যে লোকেশন। ড্রাইভার কি বাংলাদেশি? ড্রাইভার বাংলাদেশি ছিল ভাই। ভালো ছিল। হ্যাঁ ভালো ছিল, আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো ড্রাইভার আমার ছাড়তাছে না যে ভাই আপনার যে রিসিভ করবে তারে ফোন দেন, সে আসুক, এই রাস্তার ভিতর আপনারা ছাড়লে একটা ঝামেলা হইব, মানে নতুন লোক এই দিন। নতুন লোক ঝামেলা হইব, সে আসুক আপনারা নিয়ে যাক। তো আমি রাজীব রে ফোন দিতাছি, বাস নাম্বার সংযোগ করা সম্ভব হচ্ছে না, বন্ধ করে রাখছে। বন্ধ আর কি, আরবিতে তো কয় আর কি, বাংলায় আমি কইতাছি বন্ধ, ডিরেক্ট বন্ধ। তো অনেক ট্রাই করতেছি, না পাইরা ট্রাই করতেছি। কামাল মামারে ফোন দিলাম যে মামা এই অবস্থা। এই অবস্থা। রাজীব তো লোকেশন দিছে ঠিকই, লোকেশন আমি আসলাম, এখন যে রিসিভ করবো তার নাম্বার দেয় না। তো কামাল মামা টেনশনে পড়ে গেছে, কি হইলো। কামাল মামা রাজীব রে ফোন দিতাছে, কামাল মামার ফোনও ধরে না। একটা পর্যায়ে 20-25টা ফোন সে দিছে, ধরে না। তো আর বুঝা কিছু বাকি নাই যে সে আমার আবার আমি প্রতারণা শিকার হইলাম। ঘুরাইতাছে ডিরেক্ট চিটারি ঘুরাইতাছে। তো কামাল মামা অনেক এখন কি করবো বুঝতেছে না। সে কইলো যে তুমি কি করবা দেখো, তো তোমার কাছে টাকা আর কত আছে? আমি কই মামা 500 শেষ অলরেডি, আর 500 আছে। তো তুমি কাজ করো, ওইখান থেকে একটা বাসে উঠো, নইলে যে কোনো একটা ব্যবস্থা করো, তুমি আমার এই জায়গায় চলে আসো, দাম্মাম আসো। মানে আমি ছিলাম আভা, দাম্মাম হইলো আরেক প্রান্ত, সৌদির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি খালি ঘুরছি ভাই। তো আবার দাম্মাম আসলাম, 3 দিন লাগছে আমার, 3 দিন রাস্তাঘাটে চলতে 3 দিন। তো ওই ড্রাইভার আমারে আবার ব্যাক করে নিয়ে গেছে তার গাড়ি দিয়া জেদ্দা থেকে ওই ড্রাইভারের গাড়িতে উঠছি, ওই ড্রাইভার আমারে জেদ্দা নিয়ে গেছে আবার। তো একটা পর্যায়ে আমি মানে খুব দুর্বল হয়ে গেছি, না খায়া তো আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো এমন একটা অবস্থা। হ্যাঁ। তো ওই ড্রাইভার আমার শরীরের কন্ডিশন দেখা কয়, ভাই আপনি আসলে আমার রুমে রেস্ট করেন, আপনি রেস্ট করেন, আমি রিয়াদের দিকে 2টা যাত্রী হইলে রওনা দিব, আপনি আমার সাথে রিয়াদ যান, রিয়াদের থেকে গাড়িতে উঠাই দিব, আপনি দাম্মাম যাবেন। তো আমি ভাই এমন একটা অবস্থায়, আমি কিসের কারে বিশ্বাস করবো না কি, মাথায় কিছু না, বাস আমার খালি অসুস্থ হয়ে গেছি। আমার কথা হয়েছে যা করবো আল্লাহ করবো, আমি হ্যাঁ আমার অফার করছে, আমি এখন যাই রেস্ট করি ভাই, বিশ্রামের খুব দরকার ছিল। তো আমি তার রুমে যে 8 ঘন্টা রেস্ট করছি, 8টা ঘন্টা রেস্ট করছি। তো ততক্ষণ কামাল মামার অনেক টেনশন, মামা ফোন দিল, কি অবস্থা, তুমি আসতেছো না কেন? হ্যাঁ, এই তারপর কামাল মামা কইছে, কামাল মামার আমি কইলাম যে মামা আমি তো অসুস্থ, আমি ড্রাইভারের রুমে রেস্ট করতেছি। তো ড্রাইভারের সাথে কামাল মামার কথা বলাই দিলাম। তো কামাল মামা কইছে আচ্ছা ঠিক আছে, আস্তে ধীরে রেস্ট করে রওনা দাও। তো এইলো অবস্থা ভাই, আবার রওনা দিলাম। তো ওই ড্রাইভার আর রিয়াদ গেল না, ড্রাইভার আমার জেদ্দা থেকে রিয়াদের গাড়িতে উঠাই দিছে। তো জার্নি কইরা আবার 17-18 ঘন্টা জার্নি কইরা কোন একটা পর্যায়ে আমি দাম্মাম আসছি ভাই। এই দাম্মাম আসলাম, আল্লাহর রহমতে আমি দাম্মাম আসছি, কামালের কাছে আসছি, কামাল মামার কাছে আসলাম। তো কামাল মামা আমারে কইলো যে আসলে মানুষরে বিশ্বাস করতে যে কামালেরও অবস্থা খারাপ, আসলে যেটা সত্য কথা। উনি তো টাকা দিয়া লোক লাগায়, এখন মানুষ টাকা খায়া যদি লোকটারে সলিড জায়গায় না লাগায়, এটা কামাল মামার সাথে চিটারি, কারণ এর খেসারত কামাল মামার দিতে হয়। আমার মতন লোক আইসা ঘুরা ফিরা কামাল মামারে ধরি নাকি, উনি টেনশনে। তো মামায় বললো যে বেতনের 1000 টাকা তোমার খরচ হয়েছে, কি করার, আমি বাসায় 30,000 টাকা তোমার দিয়ে দিতেছি। আপনার বাংলাদেশে 30,000 টাকা পাঠাই দিতেছে। তো ইনসাফ করছে, ইনসাফ। তো যে অন্য কোনো দালাল হইলে যেটা করে না, মোবাইল বন্ধ করে রাখতো। হ্যাঁ। তো আমি কামাল মামারে দালাল বলি না, উনি দালালের কাতারে পড়ে না। দালাল হইলো ওই সব লোক, ওই যে রাজীব, রিয়াদ ভাতা থাকে রাজীব, ওরা হচ্ছে দালাল। রাজীব যার কাছে পাঠাইছিল বোরহান, ওরা হইতাছে দালাল। তো কামাল মামা ইনসাফ করছে। তো এই যে আবার আল্লাহর রহমতে ভাই দোয়া কইরেন, উনি আবার একটা ভালো কাজ দেখতেছে। এইবার কাফেলা আকামা হয়, ভালো কাজ না দেখার পর্যন্ত কাজ দিতেছে না। এই
আজকে 26 তারিখ, এই 28 তারিখ একটা জায়গায় দেওয়ার কথা, ওইখানে না হইলে অন্য জায়গায় ট্রাই করবে। ততক্ষণ এই যে মামার এখানে আসি, খাইতাছি, থাকতাছি, আলহামদুলিল্লাহ ভাই। এখন আমার কিছু প্রশ্ন, যে আপনি 3 মাস যাবত সৌদি আরবে কত জায়গায় ঘুরছেন আর কতটা জায়গায় কাজ করছেন? ভাই কাজ করা হয়েছে 3 জায়গায়। আচ্ছা। এর ভিতরে প্রথমে কামাল মামা এক জায়গায় দিচ্ছিল, তো ওই জায়গায় আমার বেকারি ছিল, কাজের এক্সপিরিয়েন্স ছিল না, আমি ওইখান থেকে আইসা পড়ছি। তো ওইখানে থাকলে আমার লাভ হইতো, ভালো একটা জায়গায় দিছিল, তো আমি বুঝি নাই। তো কামাল মামার আইসা বললাম যে মামা বেকারির কাজ তো আমি পারি না, তো শিখা ফেলতাছিলাম। তো যাই হোক, নতুন আইসা বুঝতে পারি নাই। মামাকে বললাম যে মামা বুঝছে যে না, নতুন আইসা বুঝে না, আইসা পড়ছে, ঠিক আছে। তো ওই প্রথম কাজের পরে আরো 2টা কাজ, এই যে 2টা কাজ, আর লাস্টে 3 নাম্বার কাজের জন্য যাওয়া, ওই জায়গায় প্রতারণা হইলো। 3টা কাজই একটা দালাল রে দিয়া পাঠাইছিল কামাল মামা। ওই দালাল একটা কাজ করছে, ওই দালাল হইলো রাজীব। উনি কত রিয়াল নিছিল হ্যাঁ, কাফলা করার জন্য? কাফেলা করার জন্য বলতে কি, ওনার সাথে কন্টাক্ট হয়েছিল 1000 টাকা, 1000 রিয়াল। 1000 রিয়াল। তো ভাড়া, গাড়ি ভাড়ার টাকাটা পর্যন্ত কামাল মামার কাছ থেকে নেওয়া হয়েছে। যেই ভাড়া দেওয়ার কথা ছিল রাজীবের, ওইটাও নিছে। যে কামাল মামা বলছে যে যাক, আপনার আমি গাড়ি ভাড়াও দিতাছি, তবু আমার বাইকনারে ভালো একটা কাজে দেন। 1500 টাকা, 1500 টাকা আমার পিছে খরচ করছে ওই দালালের দ্বারা। ওই দালাল চিটারি করছে। আর ওর কাছে কামাল মামা আরো 2টা লোক দিছিল, আরো 2টা লোকের 1500, তো এই 3-4 হাজার টাকা লস খাইছে ওরে দিয়া। 3-4 হাজার রিয়াল, যে বাংলা টাকার 1 লাখের কাছাকাছি। এখন কি ওই দালালের নাকি যোগাযোগ হয়েছে না হয় নাই? 1 লাখের বেশি হবে। ওই দালাল কামাল মামারে সবসময় ফোন দেয় লোক দেওয়ার জন্য, যে ভাই কিছু মনে করেন না, আমার কাছে কাজ আছে, লোক দেন। এখন কামাল মামা তো বুঝে গেছে। বুঝছে যে ওরে দিয়ে আর কাজ হবে না, ওর শুধু টাকা খাওয়ার লোক, বাস খালাস, খাল্লি বাল্লি, কোনো ভালো কাজের কোনো সন্ধানই ওর কাছে নাই, ওর দ্বারা সম্ভব না। তো এই অবস্থা। হ্যাঁ, আমি বলছিলাম যে আপনি কয়টা জায়গায় ঘুরছেন সৌদি আরবে 3 মাসে? 3 মাসে ভাই আলহামদুলিল্লাহ ঘুরছি ভাই, খাই আর না খাই ঘুরা হইছে। তো উমরার হিসাব আলাদা করব না? উমরা সহ দাম্মাম আসছি আমি, প্রথমে দাম্মামই ছিলাম। আচ্ছা। দাম্মাম আসার পর উমরা করছি, তায়েফ, মক্কা, মদিনা ঘুরছি আলহামদুলিল্লাহ। মক্কা মদিনা ঘোরার পরে আবার দাম্মাম ব্যাক করছি। দাম্মাম আসলাম, কাজের উদ্দেশ্যে ঘোরা হইলো 3 জায়গা। আজিজিয়া, দাম্মামের আজিজিয়ার থেকে ওই যে বললাম প্রথমে একটা মিস্টেক হয়েছে, আয়সাপাড়া, ওই যে পরে আমার কষ্ট শুরু হয়েছে। আচ্ছা। পরে রিয়াদ ভাতায় কিছুদিন ছিলাম। রিয়াদের থেকে পাঠাইলো জেদ্দা গুলাইল যাওয়ার সময় আবার ওই মক্কা মদিনা সব কিছু পাস করে আমি জেদ্দা গেছি। খালি দৌড়াদৌড়ি ছিলাম। জেদ্দা গুলাইল যখন ওই যে প্রতারণা হইলাম, সাপ্লাই কোম্পানিতে ধরা দিল, ওইখান থেকে বলদে আসছি। জেদ্দা বলদ থেকে তাবুক কাদিসিয়া ছিলাম। কাদিসিয়াটা নাই যে 1.5 মাস কাজ করলাম। তো কাদিসিয়া থেকে পাঠাইলো আবার জেদ্দা থেকে আভা। তো আভা হইলো ইয়ামিনের বর্ডারের কাছে, ইয়ামিন। হ্যাঁ, তো ওইখান থেকে ড্রাইভার আমারে জিজান নিয়ে গেছে। ওনার 2টা প্যাসেঞ্জার ছিল, ওই প্যাসেঞ্জার জিজান নামাই দিয়ে আমারে নিয়ে জেদ্দা ব্যাক করছে। তো জিজান, আভা, মক্কা, মদিনা, তায়েফ, দাম্মাম, রিয়াদ, আল্লাহর রহমতে 6-7টা জায়গা আমার, 6-7টা ডিস্ট্রিক্ট, সৌদি আরবের 6-7টা ডিস্ট্রিক্ট আমি 3 মাসে আমার কমপ্লিট ডান। আচ্ছা, বাংলাদেশে কি কাজ করতে? বাংলাদেশে কাজ করতে আল্লাহর রহমতে বাংলাদেশে আমি ভালো কাজই করতাম। গার্মেন্টস সেক্টরে ছিলাম, কোয়ালিটির কাজ করতাম, কোয়ালিটির ইন্সপেক্টর ছিলাম, কোয়ালিটির ওয়ার্কার ছিলাম। ওইখানে বেতন কত টাকা? ওইখানে বেতন পাইতাম 20,000 টাকা বেতন পাইতাম। 25 আসতো ওভার টাইম নিয়ে মাসে, ভালো ছিল। ডিউটি করছি ভাই, ডিউটি 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করছি। 14 ঘন্টা, এই আপনার 8 ঘন্টা ছিল বেসিক ডিউটি, বাদ বাকি ওভার টাইম করতাম। তো 14-15 ঘন্টা ডিউটি করছি এক জায়গায় দাঁড়ায়। কোয়ালিটির চাকরি কিন্তু ভাই কষ্ট আছে,
এক জায়গায় দাঁড়ায় থাকতে হয় সারাদিন, দাঁড়ায় বডি চেক করতে। এই যে এই টি শার্টের কাজ সব পারি আমি, ঠিক আছে, স্লিপ, নেক, হ্যাঁ, বডি হ্যাম, সাইড সিএম, এগুলা সব চেক করতাম, গার্মেন্টসে মাল পাস করতাম। তো আমার মতন লোক যারা 14-15 ঘন্টা এক জায়গায় দাঁড়ায় ডিউটি করতে পারে, তাদের জন্য বিদেশ আমি মনে করি কষ্ট করা পসিবল, সম্ভব। তো ওই রাজীব আমারে জিজ্ঞাসা করে আমার কাজে কোনো গাফলতি আছে কি, তাহলে আপনি বলেন ভাই। হাসি ভাই না, আমি নিজে বিশ্বাস করাতে পারি না যে এরা কারা, কি কয়। যাক ভাই, এগুলা বাদ। এখন আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি এই 3 মাসে সৌদি আরব আইয়া? জীবনের বড় শিক্ষা ভাই, সৌদি আরব আইসা প্রথমত তো ভাবছিলাম নবীর দেশ, আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে, অনেক ভালো থাকবে। তো যখন এই স্ট্রাগল শুরু হইলো, আমার দৌড়াদৌড়িটা শুরু হইলো, তারপরে আমি মানে রিয়েলাইজ করলাম যে আসলে সৌদি কতটা টাফ, কতটা হার্ড ভাই। এতটা সহজ জায়গা? হ্যাঁ, এতটা সহজ না। কিন্তু আমি ভাই আমার ভিতর থেকে বলবো যে যারা সৌদি আসবে, সঠিক একটা লোক দেখে আসুক। অনেকে সঠিক লোক দেখে আসে তবুও ঝামেলা হয়, যেমন আমার লোক সঠিক আছে কিন্তু বিপদ হয়তো আমার এটা নসিবের বিষয়। তবু আলহামদুলিল্লাহ বলতে হইব ভাই, কারণ সামনে আমার জন্য ভালো কিছু থাকতে পারে, আল্লাহ ভালো কিছু রাখতে পারে। কিন্তু ভাই ধৈর্য থাকতে হইব ভাই। বাংলাদেশ থেকে সৌদি আইসা অনেকে চিন্তা করে না জামুগা, দেশে জামুগা যত কষ্টই হোক। হ্যাঁ, মিনিমাম 3 মাস ধৈর্য ধরতে হইব, আর 1 বছর কষ্ট করতে হইব, ঠিক আছে? তাহলে কিছু একটা যদি পাওয়া যায়, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই ভাই। এখন আপনি যদি আগে যদি জানতেন এই অবস্থানে থাকবেন, তাহলে তো কখনোই আসতেন না। না, আসতাম না বলতে, কষ্ট যখন করতেই হবে, টাকা পয়সা জমায় অন্য কোনো দেশে যাওয়ার চিন্তা করতাম, আর নইলে সৌদি আসতাম না। তবুও ভাবছিলাম যে সৌদি যাই, 1 কাজে 2 কাজ হইব, উমরা করতে পারবো, প্লাস আলহামদুলিল্লাহ উমরা করতে পারছি। এখন টাকা পয়সা কি রিজিকে কতটুকু কি রাখছে আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ মালিক। এখন ভাই ধৈর্য আছে, ইনশাল্লাহ ধৈর্য আছে আমার ভিতরে, এখন ওই মনোবল আছে, ইচ্ছা শক্তি আছে যে আমি পারমু ভাই, আমি পারমু ইনশাল্লাহ। বাস দোয়া করেন, আপনারা দোয়া করেন, বাঙালি আপনারা, ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ আপনার জন্য ভাই মন থেকে দোয়া আমার ভাই, প্লাস সবার জন্য ভাই, বাঙালি যারা মানে ইয়াং জেনারেশনের পোলাপাইন যেগুলো আসে, ওদের মূলত ধৈর্যটা থাকে না ভাই, ধৈর্য হারা হয়ে যায়। হ্যাঁ, ধৈর্য হারা হয়ে যায়। তো এই এমনি আলহামদুলিল্লাহ আমি যার মাধ্যমে আসছি, যে কামাল, লোক সলিড, লোক ঠিক আছে, আল্লাহর রহমতে আমি একটা ইনশাল্লাহ ভালো একটা কাজে আমি ঢুকতেছি। একটু দোয়া করেন ভাই, বাস দোয়া করে, হ্যাঁ দোয়া করেন, আল্লাহ ভরসা, আপনাদের জন্য দোয়া রইল ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ভাই। তো এই ভাইটি আমার তার জীবনের গল্পটা বললো, টোটালি আপনারা শোনাইলাম। সৌদি আরবে 3 মাস যাবত আসছে, অনেক জায়গা ঘুরছে, অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে যেগুলো আপনারা শুনলেন। তো যারা আসবেন তারা অবশ্যই একটু সাবধানে আসবেন, আর ভাইটার জন্য ভালো কিছু হোক, দোয়া করি, আপনারা একটু দোয়া করেন। আর যদি কেউ কাজ দিতে পারেন, ভালো জায়গায় যদি কাজ থাকে আপনাদের কাছে, তাহলে একটু আমার ইনবক্সে নক দিবেন ইনশাল্লাহ, যাতে বাইটারে ভালো একটা জায়গায় আমরা দিতে পারি। আমরা প্রবাসে থাকি, যারা আসছে তাদের আমাদেরই দেখতে হইব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।